হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করতে শুরু করেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2025 মাধ্যমিক পরীক্ষার্থী। এর আগে আমরা রায়মাটির প্রশ্নবিদ্যা এবিটিএ টেস্ট পেপার সমস্ত কিছু সলভ করেছি। তোমাদের স্যারের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন সম্পূর্ণরূপে সলিউশন আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে। এছাড়া চ্যানেলের প্লেলিস্টে তোমাদের ম্যাথ বইয়ের সম্পূর্ণ কোশ্চেন সলভ করা আছে, ঠিক আছে? তো আমাদের পর্ষদের টেস্ট পেপারে আমরা প্রথমত 36 নম্বর যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো সলভ করে দিচ্ছি। এগুলো কমপ্লিট হয়ে গেলে বেঙ্গলিতে যে পেজ আছে 18টা পেজ আছে, ইংলিশে তিনটে বা হিন্দিতে একটা, এরকম 4টে মতো বাদে 18টা পেজে আমরা সলভ করে তারপর বড় কোশ্চেনগুলো সলভ করব। এটা থার্ড পেজ চলছে, তৃতীয় কোশ্চেন, পেজ নাম্বার 381, 381 পেজের ম্যাথের কোশ্চেনটা আজকে সলভ করবো, ঠিক আছে? আজকেও আমরা যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্টে আছে কিছু স্টুডেন্টের নাম নেবো ক্লাসের মাঝে। দেখো তাহলে কোন স্টুডেন্টের নাম আসে, আর ক্লাস শুরু করছি। ক্লাস দেখতে থাকো একের দাগে 1 থেকে। এটা থার্ড কোশ্চেন। আচ্ছা, একের দাগের 6টা এমসিকিউ থাকে যেগুলো। এটা হচ্ছে শ্রীচন্দা MNM ইনস্টিটিউশন HS, ঠিক আছে? স্কুলের নাম, পেজ নাম্বার 381, শ্রীচন্দা MNM ইনস্টিটিউশন। একের দাগের একটা বলেছে আসল ইস্টু 1 বছরের সুদ আসল 20/21, তাহলে বার্ষিক সুদের হার। তাহলে আসল ইস্টু 1 বছরের সুদ আসল বলা আছে, তাহলে আসল ইস্টু 1 বছরের সুদ আসল 20/21, তাহলে আসল মনে করো 20x আর 1 বছরের সুদ আসল মনে করো 21x, তাহলে সুদ হয়ে যাচ্ছে 21x - 20x = x টাকা হয়ে যাচ্ছে সুদ। আমরা যদি সুদের হারটা আর ধরে নিই, তাহলে এই যে x টাকা এখানে এইভাবে সুদ এলো, আর PRT/100, এইটা হচ্ছে P, আর হচ্ছে সুদের হার 1 বছরের সুদ আসল বলেছে, PRT/100, এইটা হয়ে গেল। তাহলে এই x কেটে গেল, এইটা কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে। তাহলে দেখো R = হয়ে যাচ্ছে 5, সুদের হার 5%। কোন অপশনে আছে দেখো? এটা হচ্ছে অপশন নাম্বার সি তে আছে 5, ঠিক আছে? অপশন নাম্বার সি আছে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর আসছে। একের দাগে অপশন সি 5%। দুইয়ের দাগে দেখো কি বলেছে। একের দাগের অপশন সি এলো 5%। দুইয়ের দাগের এরপর বলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রপোর্শনাল টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি এবং উচ্চতা উভয় পরিবর্তনশীল। এটি কি প্রকারের ভেদ? এটি কি প্রকারের ভেদ? এটি দেখে বুঝতেই পারছো এটা অবশ্যই যৌগিক ভেদ, গুণ আকারে আছে, অবশ্যই যৌগিক ভেদ। তাহলে এটা কোন অপশনে আছে? দুইয়েরটা অপশন সি যৌগিক ভেদ আছে, অপশন সি যৌগিক ভেদ হবে, ঠিক আছে? যৌগিক ভেদ। তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে। এরপর আছে যেটা তিনেরটা বলছে যে 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্তদ্বয়ের কেন্দ্র সরলরেখাংশের দ্বারা যোগ করা হলো উৎপন্ন ত্রিভুজটির 3টি কোণ কত হবে? এরকম একটা তোমাদের শর্ট কোশ্চেন ছিল স্পর্শকের চ্যাপ্টারে, 2 নম্বরের শর্ট কোশ্চেন ছিল জ্যামিতি চ্যাপ্টারে, যে 3টি সমান বৃত্ত এরকম বহিঃস্পর্শ করছে। ধরো এইগুলো সমান বৃত্ত, এদের কেন্দ্রদ্বয় যোগ করলে এই যে এরকম হচ্ছে, এই ত্রিভুজটা এদের প্রত্যেকটা কোণ চেয়েছে, এইরকম যোগ করলে এই 3টে যে ত্রিভুজ হয়, এটা মানে এই যে একটা ত্রিভুজ হচ্ছে 3টে বাহু দ্বারা, এটা সমবাহু ত্রিভুজ গঠন করে, ঠিক আছে? তাই 3টে কোণই 60 ডিগ্রি করে হয়ে যায়। তাহলে অপশন বি 60 ডিগ্রি করে হয়ে যাবে। অপশন বি এরটা এই যে 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? এবার দেখো চারেরটা কি বলছে। চারেরটা এখানে আছে, যদি দিনের কোন সময় একটি স্তম্ভ একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 25 মিটার ও 10 মিটার, তবে ওই স্তম্ভের উচ্চতা। যদি দিনের কোন সময় একটি স্তম্ভ এবং 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়া দৈর্ঘ্য কোন একটা সময়, একটা স্তম্ভ আর একটা 20 মিটার লম্ব ছায়া দৈর্ঘ্য এত এত হচ্ছে, তাহলে স্তম্ভের উচ্চতা। তাহলে যদি আনুপাতিক মানটা সমান করে দিলেই হবে। দেখো স্তম্ভটা আমরা মনে করছি x, তাহলে স্তম্ভ এই যে x/20, আর আনুপাতিক মান কত বলেছে? 50/10, এইটা, ঠিক আছে? এদের হয়ে যায় 50 আর 50 মিটার ও 10 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভটা আমরা x ধরে নিয়েছি। তাহলে দেখো 10x = 50 × 20, তাহলে x = 50 × 20/10, 2, 50 তখন 100, স্তম্ভ হয়ে যাচ্ছে 100 মিটার। কোন অপশনে আছে দেখো? অপশন ডি সঠিক উত্তর। আনুপাতিক মান সমান করে দিলেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? 100 মিটার। 5 দেখো কি বলেছে।
5-এ বলে দিচ্ছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। একদম সহজ অঙ্ক। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 দেওয়া আছে। তাহলে একটি ঘনক মনে করো a কিউব আর একটি ঘনক 27 a কিউব। একটি ঘনক মনে করো 1:27 যেহেতু দেওয়া আছে, একটি ঘনক আমরা a কিউব ঘনকের ধরে নেবো আর অন্যটি 27 a কিউব ঘনকের ধরে নেবো। তাহলে এই ঘনকটা যেটা a কিউব, তার বাহু কত হবে? একটি ঘনক যার আয়তন a কিউব তার বাহু নিশ্চয়ই a একক হবে, আর এটা হচ্ছে 3a তার হোল কিউব। তাহলে এর বাহু হয়ে যাবে 3a ঘন একক, 3a একক বাহুটা। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল, যার a একক বাহু বিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার বর্গ একক। আর 3a একক বাহু বিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল যাবে 6 ইন্টু 3a তার হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে হয়ে যাচ্ছে 6 ইন্টু 9a স্কোয়ার বর্গ একক, 6×9 54 স্কোয়ার বর্গ একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাচ্ছে 6a স্কোয়ার ইস্টু 54 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে 1:6×9 1:9 আসছে। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেখো 1:9। কোন অপশনে আছে? এটা অপশন সি তে আছে। 5-এরটা হয়ে যাচ্ছে অপশন সি। 5-এরটা অপশন সি 1:9। 5-এর অপশন সি 1:9। 6-এরটা দেখো, 6-এর কি বলেছে দেখো। 6-এর বলেছে যে তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন ও 18 দিন হলে উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা কত? এটা যেগুলো আছে প্রথমে আমরা সেগুলো লিখি, তারপর মধ্যমাটা ছোট থেকে বড় সাজাতে হবে। মধ্যমা বের করার যেটা নিয়ম, সেই নিয়মে আমরা চলবো। আচ্ছা, 25, 20, 18, 10 আছে। 25, 20, 18, 10 কিছু সহপাঠীর উপস্থিতি 25, 20, 18, 10, 21, 22, 16, 18, 21, 22, 16, 18। তাহলে জোড় সংখ্যক আছে, জোড় সংখ্যক আছে। তাহলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যাবে মধ্যমা। তাহলে ছোট থেকে যদি আমরা সাজাই, সবচেয়ে ছোট কি আছে? 10। তারপরে আছে 10 হয়ে গেল, তারপরে 16, তারপরে 18 দুবার, এই একবার আর এই একবার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 20 আছে, তারপরে 21 আছে, 22 আছে, 25 আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 8টা যেহেতু, তাহলে জোড় সংখ্যক পদ হলে মাঝে দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যায় মধ্যমা। তাহলে এইখানে এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ, এইগুলো মাঝের পদ। তাহলে মধ্যমা কত হয়ে যাবে? 18 + 20/2, তার মানে হয়ে যাচ্ছে 38/2 = 19 দিন। মধ্যমা আসছে 19, ঠিক আছে। তাহলে 19 দিন অপশন এ তে আছে। অপশন এ সঠিক উত্তর, 19 দিন। 6-এরটা অপশন এ 19 দিন। দেখে নাও প্রসেসটা হলো, প্রসেসটা বুঝে নাও এগুলো। দেখো 1-এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা 2-এর দাগে যাচ্ছি। আচ্ছা, 2-এর দাগে দেখো এখানে শূন্যস্থান পূরণ বলেছে, শূন্যস্থান পূরণের অঙ্ক। দুইয়ের দাগে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পর কি হবে? কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1। দেখো আমরা মনে করছি এইটা, বীজদ্বয়ের গুণফলটা 1 হয়ে যাচ্ছে, বীজদ্বয়ের গুণফল 1। তার মানে নিশ্চয়ই এই যে ax² + bx + c = 0, এখানে বীজদ্বয়ের গুণফল কত? গুণফল হচ্ছে c/a। এইটা কখন 1 হবে? যখন c = a হবে, তখনই বীজদ্বয়ের গুণফল 1 হবে, ঠিক আছে। বীজদ্বয়ের গুণফল 1, তার মানে এটা c = a হচ্ছে, মানে কি? তার মানে একটা অপরটার অনন্যক হয়ে যাচ্ছে বীজদ্বয়ের গুণফল। তার মানে একটা বীজ মনে করো আলফা, অন্য বীজে যদি 1/α হয়, এদের গুণফলটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে c = কি হচ্ছে? এখান থেকে c = 1/a বা a = 1/c। এই a = c হয়ে যাচ্ছে, c = 1/a না, এরকম। বা a c আকারে থাকলে এরা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, a আর c সমান হয়ে যাচ্ছে, a আর c। এবার a আর c এদের গুণফল, এটা বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল c/a আকারে হচ্ছে। বীজদ্বয়ের গুণফল যখন 1 হচ্ছে, c আর a সমান হয়ে যাচ্ছে। এবার এটা যদি রিপ্লেস করে দেওয়া হয় ভ্যালুটা, একইভাবে চলে যাবে। তাহলে বীজদ্বয়ের গুণফল যখন বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পর অবশ্যই অনন্যক হবে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে লিখবে অনন্যক, অনন্যক।
তারপরে কি বলেছে, সময় ও মোট সুদ অপরিবর্তিত, সময় অপরিবর্তিত আর মোট সুদটাও অপরিবর্তিত। তাহলে আসল ও বার্ষিক শতকরা সুদের হারের মধ্যে সম্পর্ক। দেখো এই দুটো অপরিবর্তিত মানে ফিক্সড থাকছে, সময় ফিক্সড আর সুদ ফিক্সড, সময় ফিক্সড আর সুদ ফিক্সড, সময় আর সুদটা একই থাকছে, একই থাকছে মানে তাহলে আসল যদি বেড়ে যায়, আসল অনেকটা বেড়ে গেল, নিশ্চয়ই সুদের হার কমতে হবে, যেহেতু সুদটা একই, তাহলে এই দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক হতে হবে। ভালো করে বুঝে দেখো, নিজের চিন্তা ভাবনা করলে এগুলো পাবে। ঠিক আছে, সময়টা একই আছে, সময় আর মোট সুদ যদি একই থাকে, সুদের হার বাড়লে, যদি সুদের হার বেড়ে যায় তাহলে অল্প টাকাতেই যে সুদ হবে, আর যদি সুদের হার কমে যায় সেটা অনেক বেশি টাকা হলে তবে দুটোর মধ্যে ইকুয়ালিটি আসবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে, সম্পর্ক ড্যাশ সম্পর্ক, সেটা ব্যস্ত সম্পর্ক। আসল আর বার্ষিক শতকরা সুদের মধ্যে ব্যস্ত, দুই একটা আসছে ব্যস্ত সম্পর্ক। তিনেরটা দেখো, তিনেরটা বলছে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে, দুটো বিন্দুকে ছেদ করেছে, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সেটাকে, সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়। অনেক কিছু বলা যেতে পারে, দেখো সরলরেখাটিকে এখানে ছেদকও বলা হতে পারে, এবার ভেদক বা ছেদক বা জ্যাও বলতে পারো, জ্যাও বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ জ্যাও দুটো বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ জ্যা ছেদক যে কোনো কিছু বললেই হবে। ঠিক আছে, বা সত্য মিথ্যা যে কোনো কিছু থাকলে সেটা সত্য বলা যাবে। জ্যাও দুটো বিন্দুতে ছেদ করছে আর ছেদকও দুটো বিন্দুতে ছেদ করছে। এবার দেখো sin 1 বাই cos 89 প্লাস cos 89 বাই sin 1 এর মান কত? এটা হচ্ছে অবশ্যই 1 হবে। sin 1 cos 89 প্লাস কি আছে cos 89 বাই sin 1, cos 89 sin 1 কি করা যাবে, এটাকে sin 1 থাক না এটা, আর cos 89 টাকে লেখো 90 মাইনাস 1 মানে 89, cos 90 মাইনাস 1 sin 1, তাহলে sin 1 আর cos 90 মাইনাস 1 sin 1 হয়ে যায়, প্লাস cos 90 মাইনাস 1 sin 1 sin 1, তাহলে উপর নিচ কেটে গিয়ে 1 প্লাস 1 2 এসে গেল, দেখো 2 আসছে, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 2। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ বলে দিয়েছে এখানে, হ্যাঁ এসি অতিভুজ, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি হলো এবি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তাহলে পূর্ণ আবর্তনের ফলে কি উৎপন্ন হবে, পূর্ণ আবর্তনের ফলে এটা যেহেতু উৎপন্ন হয়, এই যে সমকোণ কখন থাকে, এই বাহুকে উৎপন্ন করে, এই যে এরকম যখন উৎপন্ন করে সম্পূর্ণ ঘুরছে তখন এটা লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে এক্ষেত্রে। শূন্যস্থান পূরণের লাস্ট দেখো কি বলেছে, কোন তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণের পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটি ওই তথ্যের ড্যাশ বলে, যে পর্যবেক্ষণ সবচেয়ে বেশি তাকে সংখ্যাগুরু মান বলা হয় বা ভূইষ্ঠব সংখ্যাগুরু মান। ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি বার সেটা সংখ্যাগুরু মান বলা হয়। ঠিক আছে, হলো 2 এর দাগে। 3 এর দাগে দেখো সত্য মিথ্যায় যাব, 2 এর দাগে কমপ্লিট হলো, এবার 3 এর দাগে যাব সত্য মিথ্যা। তিনের দাগে কি বলেছে দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। এটা আমরা আগেও পেয়েছি, অংশীদারি ব্যবসায় 3 জন লোক না হলেও হবে, 2 জন লোকে অংশীদারি কারবার হয়। ঠিক আছে, তাহলে 3 জন লোকের দরকার বলেছে কমপক্ষে, তাহলে তথ্যটা মিথ্যা হয়ে যাচ্ছে। 2 এরটা দেখো, AB is to C square, BC is to A square, CA is to B square, এর যৌগিক অনুপাত 1:1, ABC square, AB is to C square, AB BC is to A square, AB BC CA is to B square, এর যৌগিক অনুপাত কত হবে, AB into BC into CA is to C square into A square into B square, তাহলে এটা A A A square, B B B square, C C C square is to
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে উভয় থেকে ভাগ করে দিলে এটা হয়ে যাচ্ছে 1:1, তাহলে যৌগিক অনুপাত 1:1 আসছে, এটাই কিন্তু বলা আছে বইয়ে, তাহলে এটা সত্য বলবো আমরা এটাকে। নেক্সট দেখো বলছে সাইন থিটা হোল কিউব দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা দেয়া আছে সাইন থিটা হোল কিউব ইজ ইকুয়াল টু সাইন কিউব থিটা কিউব, ঠিক আছে, এইটা দেয়া আছে। এটা কখনোই হয় না, এইটা মানে এইটা হয়ে যায় সাইন কিউব থিটা, এইটা হয়, ঠিক আছে। তাহলে এটা যেটা দেয়া আছে এটা কখনোই হয় না, এটা মিথ্যা হয়, মিথ্যা হয়ে যাবে। চারেরটা দেখো কি বলেছে, চারের বলেছে একটি বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক হয়। বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পূরক মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, কিন্তু সেটা নয়, সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়, তাহলে এটাও মিথ্যা। বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। পাঁচের দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি অর্ধগোলক বক্রতলের ক্ষেত্রে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই তো। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 2:3। অর্ধগোলকের বক্রতল মানে অর্ধগোলক হচ্ছে এইরকম, এইটা এই জায়গাটা 2πr², তাহলে আমরা একটা 2πr1² = 2πr2² = 4:9, তাই তো। একটার ব্যাসার্ধ যদি মনে করি r1 একক আর একটা r2 একক, তাহলে একটার হয়ে যাবে প্রথমটার বক্রতল হয়ে যাবে 2π, নর্মালি গোলকের 4πr² হয়, তাহলে 2πr², এটা এই পার্টটা শুধু নেবো যেহেতু বক্রতলে বলেছে, এইখানটা নেবো না, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2πr1² / 2πr2² = 4/9। 2π যদি ক্যান্সেল করি আমরা, তাহলে r1 / r2 তার স্কোয়ার = এটা 2/3 তার স্কোয়ার, তাহলে r1 / r2 কত হচ্ছে 2/3, r1 / r2 2/3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। হ্যাঁ, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করে আমাদের এটাই আসছে, এইটা মানেই কত r1:r2 2:3, তাহলে এটা যেটা আসছে সেটা সত্য। নেক্সট দেখো ছয়েরটা, শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয় ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয় ক্রমবিচ্যুতি পদ্ধতি, তোমরা একটা রাশিবিজ্ঞান অঙ্ক করেছো, সমান হলে যৌগিক গড় নির্ণয় ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য, এটা একদমই সত্য। 3 দাগের কমপ্লিট হলো। এবার দেখো 4 দাগে যাবো। 1 নম্বর করে এগুলো কমপ্লিট হলো। এবার 2 নম্বরের প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাক ভাবে লিখে করতে হবে। এক একটা কি বলছে, 3 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে 10,000 টাকা, 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত? আচ্ছা, আসল কত? আসল = 10,000 টাকা, তাই তো। সময় কত? সময় 9 মাস। আচ্ছা, সুদের হার কত? সুদের হার = কত বলেছে? 8%। সুদের হার 8%, সময় = 9 মাস, তাই তো। আচ্ছা, এখানে কত মাস অন্তর দেওয়া হয়? 3 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ। 3 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে সমূল চক্রবৃদ্ধি সমান, সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? এটা 3 মাস অন্তর মানে কটা পর্ব হচ্ছে? 4টে পর্ব হয়ে যাচ্ছে। 3 মাস অন্তর মানে 4টে পর্ব হয়ে যাচ্ছে। 4টে পর্ব মানে এটা 10,000 টাকা, 10,000 × 1 +
এটা r/100 মানে 8/4 হয়ে যাবে, এটা 8/4, যেহেতু চারটে পর্ব 8/4 হয়ে যাবে 100, ঠিক আছে। তারপরে এটা যেহেতু 8/4 হয়ে যাচ্ছে, তাহলে এটা চারটে পর্ব, এটা করতে হয়ে যাবে 4 ইন্টু 3 মাস মানে কত বছর, 9 মাস মানে কত বছর, 9 মাস মানে 3-4 বছর, এইভাবে 12 মাসে 1 বছর, 1 মাসে 1-12 বছর, 9 মাসে 9-12 বছর, ঠিক আছে। 9-12 বছর মানে এখানে লিখে দাও 9 মাস মানে 3-4 বছর, 3-4 বছর। এই যে 9 এটা কেটে দিলে 3/4, 4 ইন্টু এটা হয়ে যাবে 3-4, এত টাকা। 4 কেটে গেল, ইজ ইকুয়াল টু 10,000, 10,000 ইন্টু এটা 1 প্লাস 4 কে এটা 2/100, তারপরে 3, এত টাকা, ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু এটা হয়ে যাচ্ছে 2/100। তাহলে এটা একে রাখা হচ্ছে, যেটা 100 লসাগু, 100 লসাগু, এটা 100 প্লাস 2 তার কিউব, এত টাকা, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 100, 10,000 ইন্টু এটা 102 তার কিউব, তার মানে 102/100 ইন্টু 102/100 ইন্টু 102/100, এত টাকা। এইটা দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে আসছে 102 কে 3 বার গুণ 100, এত টাকা। তাহলে 102 আর 102, তাহলে 102 দুগুণে 204 ইন্টু 0 0 0 তিনটে শূন্য ইন্টু 102, 40401, তাহলে 10,404 কে আবারও 102 দিয়ে গুণ, এটা হচ্ছে 80802 ইন্টু 0 0 0 0 0 ইন্টু এটা এসে যাচ্ছে 4 একে 4 0, 4 একে 4 0 1, এইটা হচ্ছে 8 0, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 4 12, 2 হাতে 1, এখানে 1 হচ্ছে, 4 আর 2 6, 10, এইটা আসছে তিনটে 102 গুণ করে। তাহলে এইটা আসছে 1061208, তার মানে হয়ে যাচ্ছে দুটো সংখ্যার আগে দশমিক হবে, 10,612.08, এত টাকা। তাহলে স্টেটমেন্টটা লিখবে, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, বাস লিখেই করা আছে, দেখো এটা বুঝতে পারলে, দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে। নেক্সট দেখো 2-এর দাগে যাচ্ছি, 4 থেকে 2-এর। 4 থেকে 2-এর বলে দিয়েছে যে একটি ব্যবসায় প্রীতম ও প্রতিম, প্রীতম আর প্রতিম মূলধনের অনুপাত 5:4, প্রীতম ও পুষ্করের মূলধনের অনুপাত 6:7, ব্যবসায় মোট লাভ 8,200 টাকা হলে পুষ্করের লাভ্যাংশ কত? আচ্ছা, প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত, প্রীতম ও প্রতিম, প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত কত? প্রীতম ও প্রতিমের মূলধন অনুপাত বলা আছে এখানে 5:4, আর প্রতিম ও পুষ্করের মূলধন অনুপাত, প্রতিম ও পুষ্করের মূলধনের অনুপাত, এটা কত বলা আছে? 6:7। এখানে দেখো প্রতিমের সাপেক্ষে এখানে 4 আছে, এখানে প্রতিমের সাপেক্ষে 6 আছে, 4 আর 6 লসাগু কত? 12, 4 আর 6 লসাগু 12, তাহলে যেহেতু 12 এটা আনুপাতিক, মানে আমরা কোনো কিছু দিয়ে দুটোকেই গুণ বা দুটোকেই ভাগ করতে পারি, আমরা এটাকে দুটোকেই গুণ করছি 3 দিয়ে, এটা হয়ে যাচ্ছে 15:12, আর এটাকে গুণ করছি দুটোকেই 2 দিয়ে, এটা হচ্ছে 12:7×14। এখানে দেখো প্রতিমের সাপেক্ষে এখানেও 12, প্রতিমের সাপেক্ষে এখানেও 12, অতএব প্রীতম, প্রতিম ও পুষ্করের, প্রীতম, প্রতিম ও পুষ্কর, তাই তো, প্রীতম, প্রতিম ও পুষ্করের কি বলেছে? মূলধন অনুপাত। এবার তিনটাকে এটা নির্ণয় করলাম, তিনজনের মূলধন অনুপাত কত, এটা আলাদা আলাদা ভাবে দেওয়া ছিল। পুষ্করের মূলধন অনুপাত, মূলধনের অনুপাত কত? 15:12:14, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে ব্যবসায় মোট লাভ 8,200 টাকা, ব্যবসায়
মোট লাভ 8,200 টাকা। ঠিক আছে, অতএব লভ্যাংশ থেকে পুষ্কর পাবে বা পুষ্করের লভ্যাংশ, এটাই চেয়েছে। পুষ্করের লভ্যাংশ কত হবে? পুষ্কর কোথায় আছে? শেষে, এটা 14/15 প্লাস 12 প্লাস 14 ইন্টু 8200 এত টাকা ইজ ইকুয়াল টু 14, 10, 20, 30, 35 আর 39, 40, 41 ইন্টু 8,200 এত টাকা। 41 দুগুণে 82, 200 ইজ ইকুয়াল টু 14 দুগুণে 28,000। তাহলে পুষ্করের লভ্যাংশ হয়ে যাচ্ছে 2,800 টাকা। দেখো, পুষ্করের লভ্যাংশ 2,800 টাকা। প্রসেসটা দেখে নাও ভালো করে। নেক্সট দেখো, আমরা 3 এর দাগে যাব। আচ্ছা, প্রত্যেকদিন দেখো আমরা যেমন কিছু স্টুডেন্টদের নাম নিয়ে থাকি, আজকেও আমরা সেই রকম কিছু স্টুডেন্টের নাম নেব। আজকে যে সমস্ত স্টুডেন্ট উল্লেখযোগ্য, যারা আমাদের বিভিন্ন কমেন্ট করেছে এবং সাজেশনের মাধ্যমে যারা সাপোর্ট করেছে, সেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে তোমরা দেখতে পাবে সাজেশনে উল্লেখ্য জিৎ মণ্ডল দেখতে পাবে তোমরা, জিৎ মণ্ডল, সাথী মল্লিক, জিৎ মণ্ডল, সাথী মল্লিক, আর আছে মিনহাজ খান, জিৎ মণ্ডল, সাথী মল্লিক, মিনহাজ খান, আর আছে কোচবিহার থেকে শাকিল হক, আর আছে কোচবিহার থেকে শাকিল হক। ঠিক আছে, তো এদের মতো তোমরাও আমাদের সাপোর্ট করতে থাকো, বিভিন্ন সাজেশন জানাতে থাকো যে কিভাবে চ্যানেলে ইমপ্রুভ করা যায়। সেইভাবে আমরা আরো সেই অনুযায়ী ক্লাস পাবলিশ করব। ঠিক আছে, ফিরছি ক্লাসে। দেখো, এরপর 3 দাগেরটা হবে, তাই তো? 3 দাগেরটা কি বলেছে? আচ্ছা, দুটো সমীকরণ আছে। আচ্ছা, x² প্লাস bx প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 দেয়া আছে। x² প্লাস bx প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। আর কি আছে? আচ্ছা, উভয় এই সমীকরণ একটি বীজ 2। যেহেতু সমীকরণের একটি বীজ 2, সমীকরণের একটি বীজ 2, তাহলে আমরা x এর জায়গায় 2 পুট করতে পারবো। এখানে আমরা x এর জায়গায় 2 নিতে পারবো। তাহলে এটা কি হয়ে যাবে? অতএব এটা হয়ে যাবে 2² প্লাস b ইন্টু 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, 2² 4 প্লাস 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 12 আর 4 হয়ে যাচ্ছে 16 প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, বা 2b ইজ ইকুয়াল টু -16। ঠিক আছে, 2b ইজ ইকুয়াল টু -16 আসছে, বা b ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে -16/2, বা b ইজ ইকুয়াল টু -8 এসে গেল। দেখো, b এর মান এসে গেল কত? -8। ঠিক আছে, b এর মান এখানে এসে যাচ্ছে -8। এবার কি বলেছে দেখো, বলেছে আরো একটা সমীকরণ দেয়া আছে, q এর মান নির্ণয়, x² প্লাস bx প্লাস q। এরপর লিখবে x² প্লাস bx প্লাস q ইজ ইকুয়াল টু 0 সমীকরণেরও বীজ, এই সমীকরণেরও বীজ 2। অতএব এখানে x এর জায়গায় 2 ও বসাও আর b এর ভ্যালুটাও বসাও। x এর জায়গায় 2 বসালে এটা 2² প্লাস এটা b এর ভ্যালু -8, আর x এর জায়গায় 2 বসাচ্ছি, প্লাস q ইজ ইকুয়াল টু 0, 2² 4 প্লাস মাইনাসে -16 প্লাস q ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা -12 বা -12 প্লাস q ইজ ইকুয়াল টু 0, বা কিউটা ডান দিকে গেলে -12 থেকে +12 হয়ে যাচ্ছে, কিউ এর মান আসছে 12। এখানে কি চেয়েছে? যে কিউ এর মান নির্ণয় করো, তাই তো? কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেখো, কিউ এর মান আসছে 12। তাহলে স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে কিউ এর মান আসবে 12। স্টেটমেন্ট অবশ্যই লিখবে কিউ এর মান আসবে 12। যে প্রসেসটা করেছি দেখো, এই প্রসেসেই করতে হবে। ঠিক আছে, 3 দাগের কমপ্লিট হলো। এবার আমরা 4 দাগে যাচ্ছি। দেখো, চারের দাগের এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যা xy² ও x, দুটি ধনাত্মক সংখ্যার মধ্য সমানুপাতি xy² ও xz² এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। xy² ও xz² এর মধ্য সমানুপাতি। আচ্ছা, আমরা ধরি xy² ও xz² এর মধ্য সমানুপাতি একটু ধরে নিই। xy দিয়ে ধরলে হবে না, ধরি xy²
ও কি বলেছে এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ার, এই জেড স্কোয়ারের মধ্য সমানুপাতি আমরা পি ধরছি, মানে এর সঙ্গে এক্স ওয়াই জেড ছাড়া ধরতে হবে। তাহলে কি হয়ে যাবে, অতএব সূত্র অনুযায়ী এক্স ওয়াই স্কোয়ার ইস টু পি সমানুপাতি এটা পি ইস টু এক্স জেড স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে অতএব এক্স ওয়াই স্কোয়ার বাই পি ইজ ইকুয়াল টু পি বাই এক্স জেড স্কোয়ার, কোনাকুনি গুণ করলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স ওয়াই জেড, অতএব পি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে এক্স ওয়াই জেড হয়ে যাবে, কারণ দুটি ধনাত্মক সংখ্যার মধ্য সমানুপাতি বলেছে, ধনাত্মক সংখ্যার মধ্য সমানুপাতি ধনাত্মক সংখ্যাই হবে, ঠিক আছে। অতএব তাহলে লিখবে দুটি ধনাত্মক সংখ্যা, অতএব এক্স ওয়াই স্কোয়ার দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার, স্টেটমেন্টটা লিখবে অতএব দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ার এর মধ্য সমানুপাতি এক্স ওয়াই জেড, ঠিক আছে। দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ারের মধ্য সমানুপাতি এক্স ওয়াই জেড, ঠিক আছে। দেখে নাও, এটা দেখো 4 দাগেরটা হয়ে গেল, এবার 5 দাগে যাব। 5 দাগের কি বলছে, এ ও বি একটি বৃত্তের ব্যাস সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। চিত্রটা যদি এইভাবে অঙ্কন করা হয়, এটা মানে চিত্র অবশ্যই তোমরা স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে অঙ্কন করবে। এটা এ ও বি ব্যাস, এটা এ কেন্দ্র, এটা ও, এটা বি, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, এটা যোগ করা হলো আর এটা যোগ করা হলো, ঠিক আছে। এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে বলছে যে ও বি সি 60 ডিগ্রি, ও বি সি এইটা 60 ডিগ্রি, ও বি সি 60, তাই তো। তাহলে ও সি এর মান কত, একদমই সহজ দিয়েছে, এটা যোগ করে দিতে হবে। আচ্ছা, ও ইওবি, ও কেন্দ্রীয় বৃত্তে ইওবি বৃত্তের ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে ইওবি বৃত্তের ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে ইওবি বৃত্তের ব্যাস, ঠিক আছে। এবার দেখো আমরা লিখছি সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, সি আমরা এখানে উল্লেখ করছি সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, ঠিক আছে। এবার ও বি সি 60 ডিগ্রি, কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এই যে এটা ও কমা সি যোগ করলাম, ও কমা সি যোগ করলাম, ও কমা সি যোগ করলাম, ও কমা সি যোগ করলে কি হবে, এই যে ত্রিভুজ বিওসি এর দেখো, অতএব ত্রিভুজ বিওসি এর ও বি সমান ওসি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ও বি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, হ্যাঁ। তাহলে অতএব কোণ ও বি সি, তাহলে যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, এদের এই ত্রিভুজের একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে বিওসি ত্রিভুজের এই দুটো বাহু সমান, ও বি আর ওসি, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ও বিসি সমান ও সি বি সমান 60 ডিগ্রি হবে, এটা 60 হলে এটাও 60। আবার দেখো, আবার কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, এখানে বোঝাই যাচ্ছে এটা ব্যাস, এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা পড়েছো যে তোমাদের উপপাদ্য আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ ও সি এ কত, ও সি এ পেয়ে যাবো আমরা এ সি বি থেকে, যদি ও সি বি বাদ দেওয়া হয় তাহলে ও সি এ পেয়ে যাবো। তাহলে এই এ সি বি 90 ডিগ্রি আর ও সি বি 60 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। ও সি এ কোণের মান হয়ে যাচ্ছে দেখো 30 ডিগ্রি, ও সি এ কোণের মান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে স্টেটমেন্টটা অবশ্যই উল্লেখ করবে যে ও সি এ কোণের মান 30 ডিগ্রি, ও সি এ কোণের মান 30 ডিগ্রি, এটা উল্লেখ করবে যে ও সি এ কোণের মান 30 ডিগ্রি, যে কোণ ও সি এর মান 30 ডিগ্রি, এটা অবশ্যই উল্লেখ করবে। এবার দেখো এটা 5-এর হয়ে গেল, 6-এর অঙ্কে যাচ্ছে। 5-এর হয়ে গেল, নেক্সট 6-এর অঙ্ক। 6-এরটা দেখো, 6-এর কি বলেছে দেখো। আচ্ছা, এটা জ্যামিতির একটা অঙ্ক দিয়েছে 6-এরটা।
একটা জ্যামিতির একটা অঙ্ক দিয়েছে। 6 অঙ্ক বলেছে যে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ ও পি আর, বৃত্তে দুটি স্পর্শক পি কিউ আর ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল, পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি কিউ ও পি আর। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্ত, এটা দেখো ও কেন্দ্রবৃত্ত, এইটা এটা পি বিন্দু, এইটা যোগ করা হলো, এটা পি কিউ আর পি আর। ঠিক আছে, পি কিউ আর পি আর ও কেন্দ্রবৃত্ত, এটা হচ্ছে এটা ও বিন্দু, ও কেন্দ্রবৃত্তে এইটা যোগ করে দেওয়া হলো। ঠিক আছে, এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। দেখো এখানে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলেছে, আর তার মানে ওপি বিন্দু 13 সেমি। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। হ্যাঁ, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু অবস্থিত, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু অবস্থিত। ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু অবস্থিত, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু অবস্থিত। তাহলে ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু অবস্থিত, পি বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এখানে দেখো ওপি সমান 13 হয়ে যাবে, তাহলে এখানে এইটা হয়ে যাচ্ছে 13 সেমি দূরে, এইটা 13 হয়ে যাবে, আর এইটা 5, এটা 13 হয়ে যাবে, এটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায় 5। ঠিক আছে, তাহলে অতএব দেখো ওপি সমান 13 সেমি, আচ্ছা ও কিউ সমান ও আর সমান 5 সেমি। ঠিক আছে, এবার আমরা কি জানি বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, তাহলে এইটা অতএব ত্রিভুজ পি ও কিউ এর ও কিউ পারপেন্ডিকুলার পি কিউ, অতএব ত্রিভুজ পি ও কিউ সমকোণী ত্রিভুজ, পি ও কিউ যেমন সমকোণী ত্রিভুজ, তাহলে পিও আরটাও সমকোণী ত্রিভুজ। এইটা দুদিকটা সর্বসম হয়, একটা প্রমাণ আছে যে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, এই উপপাদ্য তোমরা করেছো, সেটা কাজে লাগছে। হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ পি ও কিউ এর এইটা সমকোণ, তো এই কোণটা সমকোণ, এর বিপরীত হয়ে এটাও ত্রিভুজ, তাহলে ও কিউ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস কিউপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার। তাহলে ও কিউ 5 প্লাস কিউপি, মানে এটা কিউপি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর ওপি হচ্ছে 13, বা এটা কিউপি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 169 মাইনাস 5 এর স্কোয়ার 25, এটা 5 এর স্কোয়ার, হ্যাঁ 5 এর স্কোয়ার 25, বা কিউপি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 হয়ে যাচ্ছে, তাহলে কিউপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12 আসছে, অতএব এটা ইকুয়াল টু এটা প্লাস মাইনাস, হ্যাঁ, অতএব কিউপি ইজ ইকুয়াল টু পজিটিভটা আসবে 12, কিউপি ইজ ইকুয়াল টু 12 সেমি। অতএব ত্রিভুজ পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু 12, হাফ ইন্টু 5 ইন্টু 12 বর্গ একক, এটা কেটে দিলে 6 হয়ে যাচ্ছে, 5 6 30 বর্গ একক। তাহলে এই দিকটা 30 হলে পি ও আর ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ একক হবে। ঠিক আছে, অতএব ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল সমান 30 বর্গ একক। অতএব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 30 প্লাস 30 বর্গ একক ইজ ইকুয়াল টু 60 বর্গ একক। ঠিক আছে, দেখো 60 বর্গ একক, 30 প্লাস 30 60 বর্গ একক হয়ে যাচ্ছে। এবার দেখো 7 দাগে যাবো, 6 দাগেরটা হয়ে গেল, 7 দাগের অঙ্ক দেখো। সাতের দাগের অঙ্ক কি বলেছে, বলছে যে ত্রিভুজ এবিসি এর, এখানে বলা আছে ত্রিভুজ
এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও সি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এইটা স্কেল ও পেন্সিল ধরে চিত্র অঙ্কন করবে। ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ডি ও ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রমাণ করতে হবে, এটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে থ্যালাসের উপপাদ্য ব্যবহার করে, যে এডি বাই ডিবি প্রমাণ করতে বলেছে যে এডি বাই এবি ইজ ইকুয়াল টু এই বাই এসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব আমরা তো এটা অনায়াসে লিখতে পারি যে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই এসি, এটা হবেই। ঠিক আছে, অতএব এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে আমাদের দরকার মতো আমরা এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিলে কি হবে, বা ডিবি বাই এডি ইজ ইকুয়াল টু ইসি বাই এই, বা ডিবি বাই এডি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইসি বাই এই প্লাস ওয়ান, বা এটা এডি হয়ে গেল, এটা ডিবি প্লাস এডি, এটা এই ইসি প্লাস এই। তাহলে বা এটা ডিবি প্লাস এডি, ডিবি এডি পুরোটা এবি হয়ে যাচ্ছে, এবি বাই এডি, ইসি আর এই পুরোটা হয়ে যাচ্ছে এসি বাই এই। কি দেখাতে বলেছে দেখো, দেখাতে বলেছে এখানে কোশ্চেনে কি আছে, এখানে বলে দিয়েছে এডি বাই এবি এই বাই এসি। তাহলে আমরা যদি এবার উল্টে নিই এটাকে, অতএব এডি বাই এবি ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে এই বাই এসি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে, আমরা প্রমাণিত লিখে দিতে পারি। দেখে নাও প্রসেসটা। ঠিক আছে, একদম সহজ প্রসেস, এইভাবেই করতে হবে। দেখো 7 এর অঙ্ক হয়ে গেল, এবার আমরা যাবো 8 এর অঙ্কের দিকে। 8 এর অঙ্ক কি বলছে দেখো, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 8 এর অঙ্ক। বলা আছে সাইন 6 থিটা প্লাস কস 6 থিটা মান নির্ণয় করতে বলেছে। সাইনের পাওয়ারে 6 থিটা, সাইনের পাওয়ারে 6 থিটা প্লাস কসের পাওয়ারে 6 থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান, 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান। সহজেই মানটা নির্ণয় হয়ে যাবে। দেখো এখানে আমরা কি লিখতে পারি, এইটা সাইন স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস এটা কস স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইন্টু কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস কস স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, আর এর জায়গায় লেখো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এর মান 1, তো 1 এর জায়গায় এটা লেখা হলো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিসের ফর্মুলা, সাইন স্কয়ার থিটাকে এ ভাবো, কস স্কয়ার থিটাকে বি ভাবো। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল কিউব। এটা মানে 1 এর কিউব হয়ে যাচ্ছে, তাহলে 1 এসে যাচ্ছে। তাহলে লিখবে, অতএব স্টেটমেন্টটা লিখবে অবশ্যই যে এর মান 1। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে যে এর মান সাইনের পাওয়ারে 6 থিটা কসের পাওয়ারে 6 থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান 1, এটা অবশ্যই লিখবে। ঠিক আছে, স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে, আমরা বলে দিচ্ছি স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। 9 অঙ্কে যাবো। দেখো 9 অঙ্ক কি বলছে, নয়ের বলে দিয়েছে
সেক 5 থিটা ইজ ইকুয়াল টু কোসেক a প্লাস 36। a এর মানটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে tan 5 এর মান কত? সেক 5 থিটা না সেক 5a ইজ ইকুয়াল টু কোসেক a প্লাস 36 এটা বলা আছে তো। সেক 5a ইজ ইকুয়াল টু কোসেক a প্লাস 36 এটা বলা আছে। tan 5 এর মান চেয়েছে। আমরা এটাকে কি লিখতে পারি? এই যে কোসেক 90 মাইনাস 5a, কোসেক 90 মাইনাস 5a সেকে হয় তো, এখানে লিখলাম ইজ ইকুয়াল টু কোসেক a প্লাস 36। উভয় দিক দিয়ে কোসেক তুলে দিলে 90 মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36 বা মাইনাস 5a মাইনাস a ইজ ইকুয়াল টু 36 মাইনাস 90 ডিগ্রি বা মাইনাস 6a ইজ ইকুয়াল টু মাইনাস, এটা 54 হয়ে যাচ্ছে তাই তো, 60 70 80 90, হ্যাঁ 54 হয়ে যাচ্ছে। এটা কেটে গেল, অতএব a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 54/6 বা a ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি চলে আসছে। অতএব tan 5a ইজ ইকুয়াল টু tan 5a ইজ ইকুয়াল টু tan 5 9 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। অতএব tan 5a এর মান 1, tan 5 এর মান 1 আসছে দেখো, tan 5a এর মান 1। নেক্সট দেখো 10 এর অঙ্কে যাব। 1 সেমি পুরু 10 সেমি বহির্ব্যাস বিশিষ্ট এবং 42 সেমি লম্বা একটি দুমুখ খোলা লোহার পাইপে কত পরিমাণ লোহা আছে? হ্যাঁ, এটা কিসের অঙ্ক দিয়েছে? লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, লোহার পাইপে কত পরিমাণ লোহা আছে সেটা নির্ণয় করতে হবে, লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। কি বলেছে দেখো, 1 সেমি পুরু আর বহির্ব্যাসটা দেয়া আছে। কি চেয়েছে এখানে? সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো না, কত পরিমাণ লোহা আছে, কত পরিমাণ লোহা আছে সেটা চেয়েছে। লোহা আছে কিভাবে নির্ণয় করবো দেখো, এটা 10 এর অঙ্ক তাই তো। এই যে একটা চিত্রটা ভালো করে দেখো, আমরা এইটা ধরে এই যে একটা যদি এই যে ফাঁপা লোহা লম্ববৃত্তাকার চোঙ যখন হয়ে যাবে, এইটা আছে, এই যে এই ব্যাসার্ধটা আছে, এটা যথেষ্ট মোটা আছে মনে করো, এটা ফাঁপা। আমরা প্রথমে এই যে বহির্ব্যাস অন্তর্ব্যাসটা ধরে পুরোটার পুরোটার আমরা আয়তন নির্ণয় করে নেবো। বহির্ব্যাসটা ধরে পুরোটার আয়তন নির্ণয় করলাম। এবার অন্তর্ব্যাসটা ধরে বহির্ব্যাসার্ধ ধরে পুরোটার আয়তন নির্ণয় করবো, অন্তর্ব্যাসার্ধ ধরে পুরোটার আয়তন নির্ণয় করবো। নির্ণয় করে অন্তর্ব্যাসার্ধ থেকে বহির্ব্যাসার্ধ যদি বিয়োগ করে দিই তাহলেই আমরা কতটা লোহা আছে পেয়ে যাব। তাহলে বহির্ব্যাসার্ধ যদি r1 হয়, এটা হচ্ছে পাই r1 স্কয়ার h মাইনাস পাই r2 স্কয়ার h, এইটা আসবে। আমরা যদি পাই আর h কমন নিয়ে নিই, r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, এই সূত্র যদি ফেলে দিই তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা কতটা লোহা আছে সেটা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, লোহার পাইপটি 42 সেমি লম্বা। লোহার পাইপটি 42 সেমি লম্বা। ঠিক আছে, আচ্ছা, পাইপের বহির্ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 10 সেমি। পাইপের বহির্ব্যাসার্ধ 10 সেমি। ঠিক আছে, পাইপের বহির্ব্যাসার্ধ 10 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে? অতএব পাইপের অন্তর্ব্যাসার্ধ, অতএব পাইপের 1 সেমি পুরো বলেছে, অন্তর্ব্যাসার্ধ হয়ে যাবে 10 মাইনাস 1 সেমি, 9 সেমি। যদি দুদিকেরই ব্যাপার আসতো তাহলে দুদিকে আমরা বিয়োগ করতাম, ব্যাসার্ধ তো একদিকে, সেই জন্য 1 বিয়োগ করলাম। এবার যদি আমরা এটা বিয়োগ করে দিই যে বহির্ব্যাসার্ধ যদি r1 ভাবি, অতএব পাইপে লোহা আছে, তার মানে লোহার আয়তনটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, লোহা আছে পাই মানে 22/7 ইন্টু এইচ মানে 42, পাই এইচ ইন্টু r1 স্কয়ার মাইনাস r2, তাহলে 10 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, এটা আমরা যেটা দেখালাম সূত্রটা।
এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেলে 6 হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 একে 13। এটা সূত্র ফেললে 10 + 9 ইন্টু 10 + 9 ইন্টু 10 - 9 এত ঘন সেমি। তাহলে 132 ইন্টু 10 আর 9 19 ইন্টু 1, তাহলে এইটা আসছে। তাহলে 132কে 19 দিয়ে গুণ করলে 132 ইন্টু 19, 9 দুগুণে 18 8 হাতে 1, 9 দুগুণে 18 8 হাতে 1, 3 9 27, 9 দুগুণে 18 8 হাতে 1, 3 9 27 আর 1 28 এর 8 হাতে 2, 9 এখানে 9 2 11, 132 এর 1 132, 8 8 আর 2 10 এর 0 হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 1 আর 1 2, 2508, 2508 ঘন সেমি। তাহলে পাইপে লোহা আছে 2508 ঘন সেমি, এটা অ্যান্সার আসছে। দেখো পাইপে লোহা আছে 2508 ঘন সেমি। 10 এর অঙ্ক হলো। এবার দেখো 11 অঙ্কে যাব। দেখুন প্রসেসটা একদম সহজ অঙ্ক। পাইপে লোহা আছে 2508 ঘন সেমি। 11 কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h ও r একক হলে এইটার মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। ঠিক আছে। আচ্ছা, শঙ্কুর উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক। শঙ্কুর উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, l একক। অতএব এখানে হয়ে যাবে l² = r² + h²। কারণ শঙ্কুর চিত্রটা হয়ে যায় এরকম, এইটা শঙ্কু চিত্র, যার এইটা হয়ে যাচ্ছে উচ্চতা h, এটা ব্যাসার্ধ r, এটা l। এই তিনটে বাহু মিলে এটা যদি a ও b হয়, a ও b সমকোণী ত্রিভুজ গঠন করে, যার এই ও বিন্দুতে সমকোণ হয়ে যায়। তার মানে ab টা অতিভুজ, l অতিভুজ, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা এখানে ইউজ করা হলো। ঠিক আছে। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই r²h ঘন একক। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πrl বর্গ একক। অতএব শর্তানুসারে একের 3 পাই r²h πrl। πr দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, πr দিয়ে ভাগ করে দিলে এটা rh/3 l হয়ে যাচ্ছে। তাহলে এবার যদি আমরা উভয় দিকে বর্গ করে দিই, হয়ে যাচ্ছে অতএব r²h²/9 l²। l² এর মান কত আমরা জানি, l² এর মান r² + h²। l² এর মান এখানে লিখেছি, r² + h² r²h²/9। এই মানটা যদি আমরা উভয় দিকে r²h² দিয়ে ভাগ করি, এদিকটা মানটা কেটে যাচ্ছে। অতএব r² + h² = 1/9 হয়ে যাচ্ছে। এটা সেপারেট করলে r² h² প্লাস h²/r²h² = 1/9। তাহলে r² কাটলো, h² কাটলো। অতএব 1/r² প্লাস 1/h² = 1/9। তাহলে এবার স্টেটমেন্টটা লিখবে 1/r² প্লাস 1/h² এর মান 1/9। স্টেটমেন্ট লিখবে 1/r²
প্লাস 1/e² এর মান 1 নয়, এটা অবশ্যই স্টেটমেন্ট লিখবে। 1/r² প্লাস 1/e² এর মান 1 নয়, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, ঠিক আছে। 11 হলো, দেখো এবার 12 অঙ্ক। 12 অঙ্ক কি বলছে দেখো। বারোটা বলেছে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশি তথ্যে যৌগিক গড় 30। 10 জন সদস্য বিশিষ্ট রাশি তথ্যে যৌগিক গড় 30। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 ও 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান 20 ও 21। সঠিক যৌগিক গড় 15 জন 15 জন সদস্য বিশিষ্ট রাশি তথ্যে যৌগিক গড় 30। 15 কি বলেছে, 15 জন সদস্য বিশিষ্ট, 15 জন সদস্য বিশিষ্ট রাশি তথ্যের যৌগিক গড় 30। অতএব তথ্যের সমষ্টি কত হবে, 30 ইন্টু 15, 450, ঠিক আছে। তথ্যের সমষ্টি 450। আচ্ছা, দেখা গেল দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15-17 ধরা হয়েছে, যাদের সঠিক মান 20-21। দুটি সদস্যের ভুলবশত মান ধরা হয়েছে কত, 15-17, মান ধরা হয়েছে 15 ও 17, যাদের সঠিক মান কত, 20 এবং 21। 20 এবং 21। তাহলে এখানে সঠিক তথ্য কত হবে, অতএব সঠিক তথ্যের সমষ্টি, সঠিক সমষ্টি এটা 450। যেগুলো ভুলবশত সেটা বিয়োগ করে দিই, -15 -17। আর ভুলবশত যেগুলো নেওয়া হয়েছে বিয়োগ করে দিলাম, যেগুলো সঠিক সেগুলো যোগ করে দিলাম, প্লাস 20 প্লাস 21, ঠিক আছে। তাহলে 450 মাইনাস এটা -32 হয়ে যাচ্ছে, আর যোগ করলে 41 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইকুয়াল টু 450 প্লাস 9 হয়ে যাচ্ছে, 459, এই 459 আসছে, ঠিক আছে। এবার 15 জন সদস্য বিশিষ্ট তথ্যের যৌগিক গড় 30 আসছিল। তাহলে কি বলেছে, এবার সঠিক যৌগিক গড়, অতএব সঠিক যৌগিক গড় কত হবে, এটাকে 15 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। অতএব সঠিক যৌগিক গড় কত হবে, 459 ডিভাইডেড বাই 15। 15 দিয়ে ভাগ করলে 459-কে 3 15 45, 30 হলে হয়ে যাচ্ছে 9, দশমিকের জন্য 0, 6 15 90, 30.6 আসছে। দেখো 30.6 তো আসছে, 59 আসছে, 0, 30.6 আসছে। দেখো কি করেছি আমরা, এটা সমষ্টিটা নির্ণয় করেছি। বলছে 15 জন সদস্যের যৌগিক গড় 30, না 10 জন সদস্য বিশিষ্ট বলেছে, তো ও 10 জন সদস্যের, এখানটা একটু কারেকশন করতে হবে, 10 জন সদস্যের, 15 নয়, তাহলে এটা 10 হবে, এগুলো একটু চেঞ্জ হবে সব। এটা 10 জন সদস্যের যৌগিক গড় 30 হলে 30 ইন্টু 10, এটা হয়ে যাবে 300। দুটি সদস্যের মান ভুল ধরা হয়েছে, 15 17, এটা তাহলে একটু কারেকশন হবে। 10 জন সদস্য বলেছে, 10 জন হয়ে গেলে 300, মাইনাস যেগুলো ভুল সেগুলো বিয়োগ করে দিই, যেগুলো সঠিক সেগুলো অ্যাড করে দিই। তাহলে 300 মাইনাস এটা হচ্ছে 32 প্লাস 41, তাহলে 300 প্লাস 9, এটা হয়ে যাচ্ছে 309। তাহলে সঠিক যৌগিক গড় 309 ডিভাইডেড বাই 10,
তাহলে 30.9 সঠিক উত্তর এসে গেল। ভাগও করতে হলো না, একটা শূন্য একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, একটা শূন্য, তাই আমরা একটা সংখ্যার আগে শুধুমাত্র দশমিক বসিয়ে দিচ্ছি। দেখো এর সাথে সাথে আমাদের এই পেজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। এর সাথে সাথে আমাদের এই পেজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে ম্যাথমেটিক্সের 381 পাতায় এর পরে যে পেজটা আছে সেই পেজটা সলভ করবো। 381 পাতায় এর পরবর্তী যে পেজটা আছে সেই পেজটা সলভ করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলি অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ঠিক আছে, এটা তৃতীয় পেজটা সলভ করা হলো। পর্ষদের টেস্ট পেপার সলিউশন চলছে আমাদের। নেক্সট ক্লাসে ফিরবো দ্রুত, এবং চতুর্থ যে এর পরের যে ম্যাথামেটিক্সের পেজ আছে সেই পেজের 36 নম্বরের যে কোশ্চেন সেটা সলভ করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।